বিসমিল্লাহির রহমানির রহিম। নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমরা আজকে দেখো তোমাদের 10 পৃষ্ঠায় এই কাজটা করব বন্ধুরা। আজকে আমাদের টিউটোরিয়াল হচ্ছে এই কাজটা হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশের সাধারণ ভগ্নাংশে কিভাবে প্রকাশ করতে হয়, এটা একটা কাজ। আর এর সাথে আমরা আজকে আলোচনা করব সদৃশ আবৃত দশমিক ও অসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ সম্পর্কে এখানে আলোচনা করব। এবং এখানে কিছু উদাহরণ আছে, দেখো 8 নম্বর উদাহরণ আছে, 9 নম্বর উদাহরণ আছে, এবং এর সাথে এই কাজ এগুলো আমরা করব বন্ধুরা। তো চলো আমরা অঙ্ক শুরু করি। তার তার আগে আমরা এইখানে এই কাজটা একটু কইরা নিই। দেখো এখানে আমাদের কাজে বলছে কি 0.141 0.41। এবার দেখো এখানে 0.41, এখানে 1-এর উপরেও পৌনঃপুনিক আছে। আবার দেখো তোমার এই 1-এর উপরেও দেখো পৌনঃপুনিক আছে, আবার দেখো 4-এর উপরেও পৌনঃপুনিক আছে। এরপর আবার দেখো এখানে 3.04, এখানে দেখো 6-এর উপরে পৌনঃপুনিক আছে, 3-এর উপরে পৌনঃপুনিক আছে, অর্থাৎ এখানে 6 to 3 এই 3টার উপরে এখানে পৌনঃপুনিক আছে। আবার এখানে দেখো 0.012, এখানে 1-এর উপরে পৌনঃপুনিক আছে, 2-এর উপরে পৌনঃপুনিক আছে। এখানে আবার দেখো 3.312 পৌনঃপুনিক, 4 পৌনঃপুনিক, অর্থাৎ এখানে 2টার উপরে পৌনঃপুনিক আছে, 2 আর 4-এর উপরে। তো এই কাজটাকে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করবো, যেখানে বলছে যে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করো। তো চলো বন্ধুরা আমরা এটা কিভাবে করতে হয় এটা আমি এখানে তোমাদের দেখা দিতেছি। দেখো প্রথমে এই কথাটা লেখা রয়েছে আমি, যে আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি। কারণ এখানে দেখবা যে এরকম কোন সংখ্যার উপরে যখন এরকম পৌনঃপুনিক চিহ্ন থাকবো তখন এগুলাকে বলা হয়েছে আবৃত। আবার দেখো কোন কোন সংখ্যার উপরে তোমার পৌনঃপুনিক নাই, এগুলোকে অনাবৃত বলে। আমরা সামনে আসতেছি আবৃত অনাবৃত বলতে কি বোঝায়। কিন্তু আবৃত হচ্ছে যেসব সংখ্যার উপরে পৌনঃপুনিক আছে ওগুলাকে আবৃত বলে, আর যেসব সংখ্যার উপরে পৌনঃপুনিক নাই ওগুলাকে বলা হয়েছে অনাবৃত। তাই এখানে আমাদের দেওয়া আছে দেখো যে 0.411, এখানে 1-এর উপরে পৌনঃপুনিক আছে, এই যে এখানে তোমার দেখো এই 4-এর উপরে পৌনঃপুনিক আছে, এখানে 1-এর উপরে পৌনঃপুনিক আছে। তা আমরা আগের আলোচনায় বন্ধুরা, আজকে আমাদের এটা হচ্ছে চতুর্থ পাঠ। এর আগে আমি 3টা পাঠ আলোচনা করছি, তোমরা যদি চাও তাহলে ওই 3টা পাঠ পিছন থেকে দেখে আসতে পারো। 3 নম্বর পাঠে আমি পৌনঃপুনিক সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি। সেখানেও আসলে দেখানো হয়েছে যে কিভাবে আবৃত ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হয়। এরপর যেহেতু এখানে একটা কাজ আছে তাই কাজটা করে দিতে আসি। দেখো যেটা বলছিলাম যে কোনো সংখ্যার উপরে এরকম যখন পৌনঃপুনিক থাকবো তখন ওই সংখ্যাটারে যখন তুমি দশমিক ভগ্নাংশে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করবা তখন দেখবা যে দশমিকের পরে কয়টা সংখ্যা, এখানে দেখো দশমিকের পরে 2টা সংখ্যা, তাই 2টা সংখ্যার উপরে পৌনঃপুনিক আছে। এখন এটাকে যদি আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি তাহলে এই 2টা সংখ্যার উপরে পৌনঃপুনিক থাকা মানে এখানে 2টা 9 নিতে হবে। আমি আবার বলছি, যেই কটা সংখ্যার উপরে পৌনঃপুনিক থাকবো ওই কটা 9 নিতে হবে। তাই এখানে দশমিকের পরে 2টা সংখ্যা আর 2টা সংখ্যার উপরেই পৌনঃপুনিক আছে, তাই আমরা 2টা 9 নিছি বন্ধুরা। এই যে তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এই যে এখানে 2টা 9 নেওয়া হয়েছে, এই যে এইখানে। এখন যেই সংখ্যার উপরে পৌনঃপুনিক নাই ওই সংখ্যা মূল সংখ্যা থেকে বিয়োগ করতে হবে। অর্থাৎ দেখো এখানে যদি আমি পয়েন্ট উঠায় দিই তাহলে এই সংখ্যাটা দ্বারা এলো এরকম 041, তাই বাম পাশে 0-র কোনো ভ্যালু নেই, তাই এখানে আর আমি শূন্য দেই নেই। কিন্তু আমরা কি করছি দেখো 41 থেকে এই শূন্য বিয়োগ করছি, তুমি করলে করতে পারো, এটা নিয়ম আসলে করা উচিত। এই কারণে মূলত এখানে 41 থেকে শূন্য বিয়োগ করছি। 41 থেকে শূন্য বিয়োগ করলে 41-এর কোনো পরিবর্তন হবে না, কারণ আমরা জানি যে কোনো সংখ্যা থেকে শূন্য বিয়োগ করলে তার ভ্যালুর কোনো পরিবর্তন হয় না। তাই 41 থেকে শূন্য বিয়োগ করা মানে ভ্যালুর কোনো পরিবর্তন হয়নি। তাই এখানে কত রয়েছে 41 ডিভাইডেড 99। এখন তুমি যদি এই 41-এর
ছোট করতে পারো, মানে এটা যদি কোনো গুণনীয়ক থাকে এবং 99 যদি তুমি ছোট করতে পারো বা এগুলার যদি তুমি লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারো তাহলে তুমি করতে পারো। যেহেতু এখানে কাটাকাটি যায় না, এই কারণে মূলত এটা যেরকম আছে আমি এইভাবেই রেখে দিছি, তাহলে এইটার উত্তর কিন্তু এরকমই। এরপর দেখো 2 নম্বর অঙ্কে, 2 নম্বর অঙ্কটা হলো দেখো 3.04623। এই যে আমরা লিখছি 3.04626, এটা কি 3? তা এখানে দেখো আমি এটা অঙ্ক ভুল রয়েছে, এখানে 3 হবে, তাহলে এখানে তুমি 3 দিবা। তাহলে দেখো এখানে কিন্তু 3টে সংখ্যার উপরে পূর্ণপূর্ণিক বন্ধুরা, এই কারণে আমি কি করছি 3টা 9 নিচ্ছি, দেখো এই যে 3টা 9 নিচ্ছি। এরপর 2টা সংখ্যার উপরে পূর্ণপূর্ণিক নাই, তাই 2টা শূন্য নেওয়া হয়েছে। এখন এই টোটাল সংখ্যাটা যদি আমি দশমিক উঠাই দিই তাহলে টোটাল সংখ্যাটা কত দাঁড়ায় দেখো, 30, এই যে 30462, এখানে 3 হবে, তাহলে এটা এইখানে তাইলে আমাদের 3 হবে। এখন আমাদের যেই যেই সংখ্যার উপরে পৌনঃপুনিক ছিল না ওই সংখ্যাগুলো বিয়োগ করতে হবে। তাহলে দেখো 304 এই সংখ্যাগুলোর ভিতরে কিন্তু এই সংখ্যার উপরে কোনো পৌনঃপুনিক ছিল না, এই কারণে দেখো 304 আমরা বিয়োগ করছি। তাই দেখো 4 থেকে 13 যদি তুমি বিয়োগ করো তাহলে এই বিয়োগটা আমাদের বন্ধুরা ভুল হয়েছে, এটা আমরা আবার করুন। দেখো তুমি যদি এখানে 4 থেকে 13 বিয়োগ করো তাহলে তোমার এখানে থাকে কত, 9। হাতে কিন্তু 1 থাকে, 1 আছে 2 প্রাইম, 1 হইলে হাতে থাকে 1, না সরি 1 আছে 2 প্রাইম হইলে থাকে না, 3 আছে 6 প্রাইম 3 হইলে, এরপরে তোমার 4 4, এরপরে 0, এরপরে 3। এখন যদি এটারে কোনো একটা সংখ্যা দিয়ে তুমি ভাগ করতে পারো বা লঘিষ্ঠ আকারে কাটতে পারো তাহলে কাটতে পারো। এটা যদি আমরা একটু দেখি বন্ধুরা, দেখো এখানে যদি আমরা ক্যালকুলেটর নিলাম, তাহলে ক্যালকুলেটরে এখানে আমাদের কত ছিল, 3,04,319। আমরা উঠাই 3,04,000, সরি 3,04,319, এটা যদি ভাগ আমরা 3 দিয়ে দেই তাহলে দেখো এটা পয়েন্ট যায় না, তার মানে কাটাকাটি এখানে যাইতেছে না। আবার দেখি 3,04,319 ভাগ যদি 12 দিয়ে দিই তাহলেও পয়েন্ট যায় না। আসলে বন্ধুরা এরকম তোমরা চেক করবা যে কত দেওয়া যায়, তাই যেহেতু আমার এখানে বিয়োগটা ভুল হয়েছে তাই আমাদের উত্তর হবে এইটা বন্ধু। এই যে বন্ধুরা এটা হবে উত্তর। এই যে এখানে তুমি একটা কাজ করো, এটা আসলে এই লাইনটা আর আমাদের লেখার দরকার নেই, এই পর্যন্ত এটার উত্তর। তুমি চাইলে এটা ভাগ করতে পারো, 2 সমস্ত হইতে পারে মেবি। এরপর দেখো 3 নম্বরে কি আছে দেখো বন্ধুরা, 0.012। আচ্ছা তুমি এটা একক দশমিক 70,000 অযুত মানে 99,900, আর এখানে হলো 3,04,319। তো এটা যদি দেখো তো আমরা যদি একটু কাজ করিয়ে দিই তো 99,900 গুণন যদি আমরা 2 দিই তাহলে কত আসে, 2 দিলে 1,00,000। আচ্ছা 3 বাদ দিলে কত আসে দেখো তো, 99,900 গুণন হচ্ছে 3, 3 দিলে 2,99,700 আসে না। এখান থেকে যদি আমরা বিয়োগ করি তোমার কত ছিল, এখানে বিয়োগ ছিল 3,04,319, 3,04,319 বিয়োগ করলে আমাদের থাকে 4,619। তাহলে দেখো বন্ধুরা এটা 3 সমস্ত, আমরা এইভাবে লিখতে পারি যে 3 সমস্ত 9 9
9 ভাগ হচ্ছে কত দেখলাম ভাগ আমাদের অবশিষ্ট রয়েছিল কত 4619। তাহলে এখানে রেখে দিই আমাদের 4619। এখন দেখতে পারো এটা কি আরো ছোট করা যায় কিনা, এটাও দেখা যেতে পারে। তাহলে যদি আমরা 4619 ভাগ যদি দিই 3 পয়েন্ট যায় 4619 ভাগ যদি 12 দিই পয়েন্ট যায় 4619 ভাগ যদি আমরা ধরুন 99 দিই, এগুলো পয়েন্ট যায় বন্ধুরা। তাহলে আর আমাদের আসলে এটা ছোট করা যাবে না, তাই আমরা এই পর্যন্ত রাখতাম। এরপরটা দেখো 0.012 পৌনঃপুনিক। এখানে দেখো তিনটা সংখ্যা, দশমিকের পরে তিনটা সংখ্যা, তার ভিতরে দুইটা সংখ্যার উপরে পৌনঃপুনিক আছে, তাই আমরা দুইটা শূন্য নিছি। খেয়াল করো, সরি দুইটা নয় নিছি, আর এই শূন্যের উপরে পৌনঃপুনিক নাই, তাই এর জন্য আমরা এখানে একটা শূন্য নিই বন্ধুরা। এখন দেখো এই সংখ্যারও যদি আমরা দাঁড় করাই পয়েন্ট উঠাই দেওয়া, তা আমাদের এরকম আসে 0 0 12 আসে। তাই বাম পাশে কিন্তু জিরোর কোনো দাম নেই বন্ধুরা, তাই আমি 0 দিই নি। তাহলে এখন আমরা কি করছি দেখো 12 থেকে এই যেই দুইটা সংখ্যার উপর পৌনঃপুনিক ছিল না, এই দুইটা সংখ্যা বিয়োগ করছি, তাহলে দুইটা সংখ্যা শূন্য। এখন এখান থেকে তুমি যদি 12 থেকে শূন্য বিয়োগ করতে 12ই হয়, তা এটা যদি তুমি 3 দিয়ে কাটো, তা দেখো 3 4 12 হয় আর 330 হয়। এটা যদি 3 দিয়ে ভাগ করলে, তো এই গেল তোমাদের 3 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্কে আছে দেখো 3.31244। এখানে দশমিকের পর 4 ঘর, দুইটা ঘরে পৌনঃপুনিক আছে আর দুইটা ঘরে পৌনঃপুনিক নাই। তাই যে দুইটা পৌনঃপুনিক আছে ওই দুইটার জন্য দুইটা নয়, আর যে দুইটা পৌনঃপুনিক নাই এই দুইটার জন্য দুইটা শূন্য নেওয়া হয়েছে। যে এখানে তাহলে পয়েন্টটা যদি উঠাই দিই, তা 3.31244 হয়। এটা থেকে আমরা কত এই 331, অর্থাৎ এই পর্যন্ত সংখ্যাগুলো পৌনঃপুনিক ছিল না, তাই এ বিয়োগ করতে হবে। তা বিয়োগ করলে আসছে হলো দেখো 1.70 অযুত, অর্থাৎ 32,793 আসছে। তাই 32,793 রে তুমি এখন 9,900 দিয়ে ভাগ করবা। তাহলে ভাগ করলে দেখো কত আসে। এটারে প্রথমে যদি তুমি 3 দিয়ে ভাগ করো বন্ধুরা, এখানে কিন্তু সর্বপ্রথম আমরা 3 দিয়ে ভাগ করছি। এটারে 3 দিয়ে ভাগ করলে আসলে আমাদের এই যে দেখো 333 আসে। আর এইখানে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, তাহলে এখানে আসে 1,09,312 আসে। এইটার যদি তুমি আবার আবার 3 এটা দিয়ে এটা ভাগ করো, তাহলে দেখো 33 সমস্ত 412 ডিভাইডেড 3300 আসে। এটা হচ্ছে আমাদের 4 নম্বর উত্তর। তো এখন দেখো আমাদের যেটা আমরা মূল আজকে আলোচনা, সেটা হচ্ছে আমাদের এই যে দেখো সদৃশ আবৃত দশমিক ও অসদৃশ আবৃত দশমিক, অর্থাৎ সমান সংখ্যক আবৃত এবং সমান সংখ্যক অনাবৃত সংখ্যা থাকলে সেটাকে সদৃশ আবৃত দশমিক বলে। আবার আবৃত সংখ্যা বেশি অনাবৃত সংখ্যা কম, এরকম যদি থাকে তখন সেটাকে বলা হয়েছে অসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ। আমরা একটু কাজগুলা যাই, তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। যেমন দেখো 9 নম্বর একটা উদাহরণ আছে। এখানে দেখো আমি 8 নম্বর উদাহরণটা, আমি এই উদাহরণটা এখানে উঠাইছি বন্ধুরা। দেখো কি আছে 5.6 পৌনঃপুনিক, 7.345 পৌনঃপুনিক, এরপরে দেখো 107842 পৌনঃপুনিক। এই অঙ্কটা ভিতরে দেখো এই যে এই অঙ্কটার ভিতরে কিন্তু দশমিকের পরে একটা সংখ্যা, আর এখানে কিন্তু কোনো অনাবৃত সংখ্যা নেই, এখানে আবৃত সংখ্যা কত একটা। আবার দেখো এখানে দেখো দশমিকের পরে তিনটা সংখ্যা, এখানে কিন্তু আবৃত সংখ্যা হচ্ছে 2টা আর অনাবৃত সংখ্যা করে একটা। এখানে দেখো দশমিকের পরে 5টা সংখ্যা, এখানে অনাবৃত 2টা আর আবৃত হচ্ছে কয়টা 3টা। এখন এই এই অঙ্কটার ভিতর অনাবৃত অঙ্ক সংখ্যা সর্বোচ্চ কয়টা 2টা, আর আবৃত অঙ্ক সংখ্যা সর্বোচ্চ কয়টা 3টা। তাহলে বন্ধুরা এইভাবে লিখতে হবে, যে এই লাইনটা লিখতে হবে অবশ্যই এখানে, যে
এখানে অনাবৃত অঙ্ক সংখ্যা হচ্ছে 2টা এবং আবৃত অঙ্ক সংখ্যা দেখো এখানে 1টা, এখানে 2টা, এখানে 3টা। তাহলে আবৃত অঙ্ক সংখ্যা 1 2 3, এই 1 2 3 এর এই আবৃত অঙ্ক সংখ্যা লসাগু তার কত হয়েছে দেখো 1 2 3 এর লসাগু হলো 6। এখন এটার আমাদের কিসে প্রকাশ করতে বলছে? আবৃত সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ প্রকাশ করতে বলছে, অর্থাৎ দশমিকের পরে সমান সংখ্যক আবৃত থাকবো, সমান সংখ্যক অনাবৃত থাকবো। তা চলো এটা একটু আমরা কিভাবে করি দেখো। এখানে আমাদের কত আছে? 5.6 আছে। এখন এটারে আমাদের 6 এর উপরে পৌনঃপুনিক ছিল, এই 6 এর উপরে পৌনঃপুনিক থাকা বলতে কি বুঝেছি? এই 6 সংখ্যাটা অসংখ্যবার আছে, অর্থাৎ অসংখ্যবার। তাহলে আমাদের এখানে যদি আমরা এভাবে লিখি তাহলে আমরা লিখুন কত? 5. প্রথমে অনাবৃত সংখ্যা কয়টা? 2টা হবে। প্রত্যেক ক্ষেত্রে অনাবৃত সংখ্যা 2টা বানিয়ে দেবো, কারণ এখানে অনাবৃত সংখ্যা সর্বোচ্চ 2 আছে। তাই যেখানে যেখানে অনাবৃত সংখ্যা কম আছে ওইখানেও আমাদের অনাবৃত সংখ্যা বানাইতে হবে। তা দেখো এখানে তো কোনো অনাবৃত সংখ্যা নাই, তাহলে আমরা কিছু দেখো যেহেতু 6 এর উপরে পৌনঃপুনিক আছে, তাই এই 6 এর আমরা অসংখ্য বার লিখতে পারি। তাই 2টা 6 আমরা এখানে অনাবৃত বানিয়ে নিছি। আর এখানে আবৃত সংখ্যা লসাগু কত হয়েছিল বন্ধুরা? 6 হয়েছিল। তাহলে এখানে আমরা 6টা 6 লিখুন, কারণ এখানে একটা সংখ্যাই আছে, 6 আছে। তাই আমরা এইভাবে 6টা 6 1 2 3 4 5 6 হয়েছে 8টা 6। তাই এই যে এখানে একটা পৌনঃপুনিক দিবা, এখানে একটা পৌনঃপুনিক দিবা। তাহলে দেখো প্রথম রাশিতে আমাদের কিন্তু অনাবৃত সংখ্যা 2টা আর আবৃত সংখ্যা কয়টা? 6টা। পরের রাশি পরের অঙ্কটা কি আছে দেখো 7.345। এখানে দেখো 7.345। এখানে কিন্তু দেখো বন্ধুরা 4 আর 5 এর উপরে হলো তোমার পৌনঃপুনিক। তাহলে এটার যদি আমরা অনাবৃত সংখ্যা এখানে 2টা লাগবে, এখানে একটা আছে, তাই এর জন্য আমরা কি করুম দেখো এই যে 4 5 4 5 এটা কিন্তু অসংখ্যবার লেখা যায়। তাহলে আমরা কি করুম 3 4 অনাবৃত রাখুন। এখন কিন্তু 4 5 4 5 থেকে শুরু করুন না, কারণ আমি কিন্তু 4 নিছি। এখন আমাদের এখানে 5 4 5 4 5 4 এইভাবে আমাদের কিন্তু আমাদের অনাবৃত আবৃত সংখ্যা বানাইতে হবে। তাহলে দেখো এখানে দিলাম আর এইখানে দিলাম, তাহলে এখানেও দেখো অনাবৃত সংখ্যা 2টা হয়ে গেছে আর আবৃত সংখ্যা কিন্তু 6টা। অর্থাৎ সমান সংখ্যক আবৃত অনাবৃত বানানোর নামই হচ্ছে সদৃশ্য আবৃত অনাবৃত সংখ্যা। এরপরটা আছে কত দাও 10.78423 10.78423। এখানে 4 আর 3 এর উপরে পৌনঃপুনিক। এখানে দেখো আমরা যদি এটা লিখি 10.78। বন্ধুরা এই ঘরে কিন্তু দেখো 2টার উপরে এখানে কিন্তু অনাবৃত সংখ্যা 2টা আছে, তাই আমাদের এখানে আর অনাবৃত সংখ্যা বানাইতে হবে না, আমরা জাস্ট এখানে এখন আবৃত সংখ্যা বানাই। তাহলে দেখো 4 2 3, আবার দেখো 4 2 3। তাহলে কিন্তু দেখো আমাদের কিন্তু আবৃত সংখ্যা সদৃশ্য আবৃত অনাবৃত বানানো হয়ে গেল। অর্থাৎ তোমরা বুঝতে পারছো যে আবৃত বলতে সদৃশ আবৃত অনাবৃত বলতে বুঝাইছে যে ওই অঙ্কগুলোর ভিতরে সমান সংখ্যক অনাবৃত থাকবো, সমান সংখ্যক আবৃত থাকবো। যেমন এখানে কোনো অনাবৃত ছিল না, আমরা দেখো এখানে অনাবৃত বানাইছি, এখানে অনাবৃত ছিল একটা, এখানে কিন্তু অনাবৃত 2টা বানাইছি। এইখানে আবার দেখো অনাবৃত ছিল 2টা, এটাই রাখছি ঠিক মতন। আর আবৃত কিন্তু দেখো প্রত্যেকটা অঙ্কে 6টা করে আবৃত রয়েছে। তা এটা ছিল আমাদের 8 নম্বর অঙ্ক। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এরপরে দেখো আমরা যদি 9 নম্বর অঙ্কটা নিয়ে একটু আলোচনা করি,
তার আগে আমি 8 নম্বর অঙ্কটা মুছে দিই। এটা আমরা এখন 9 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব বন্ধুরা। উদাহরণ 9, এখানে উদাহরণ 9 দিয়া এখানে আমরা অঙ্করে 2টা নিয়ে আসি। কত আছে 1.7643। এখানে আমরা একটু অঙ্কটা উঠাই 1.7643। এরপরে দেখো 3.24, এরপরে দেখো 2.78346, 2.7836। তাহলে এইখানে দেখো 3 আর 6 উপরে 15। এখন দেখো এই অঙ্কটা ভিতর সর্বাধিক অনাবৃত সংখ্যা দেখো 4টা প্রথমে, এরপর আছে কয়টা 2টা। তাহলে আমাদের এখানে সবচেয়ে বেশি অনাবৃত সংখ্যা কয়টা বন্ধুরা 4টা। তাহলে এই যে এখানে লেখা নিবা অনাবৃত সংখ্যা হচ্ছে কত 4টি। আর আবৃত সংখ্যা দেখো এই ঘরে কিন্তু নাই, এই ঘরে আছে কয়টা 2টা আর এই ঘরে আছে কয়টা 3টা। তাহলে এই যে এখানে লেখা নিবা এই 1 আমাদের দরকার নেই। তাহলে 2 আর 3 এর লসাগু আমরা জানি 6। তা এখন আমাদের এখানে অনাবৃত সংখ্যা হবে 4টা প্রত্যেকটা ঘরে, অর্থাৎ এই ঘরে 4টা আছে, এই ঘরে 4টা বানাইতে হবে, এই ঘরে 4টা বানাইতে হবে। আবার আবৃত সংখ্যা 6টা হবে, এই ঘরে কিন্তু কোনো আবৃত সংখ্যা নেই, তাই এখানে আমাদের 6টা আবৃত বানাইতে হবে। এই ঘরে 6টা বানাইতে হবে, এই ঘরে 6টা বানাইতে হবে। চলো আমরা কিভাবে বানাবো সেটা দেখুন। প্রথমে কত আছে 1.7643, এখানে হলো 1.7643। তাহলে এখানে 1.7643 এটা উঠাইলাম। এখন এই ঘরে তো কোনো অনাবৃত নাই। তা বন্ধুরা দেখো যদি মানে অনাবৃত আছে 4টা কিন্তু আবৃত নাই, তো কোনো সংখ্যার তো পৌনঃপুনিক নাই। যদি কোনো ঘরে কোনো জায়গায় যদি কোনো সংখ্যার উপরে পৌনঃপুনিক না থাকে, তখন যদি তোমাকে পৌনঃপুনিক সংখ্যা বা আবৃত সংখ্যা বানাইতে হয়, তখন তুমি ওইখানে ওই সমপরিমাণ শূন্য দিবা। তাই দেখো দশমিকের ডান পাশে তুমি যত শূন্য দাও ওই শূন্যতে অঙ্কের কোনো ভ্যালুর পরিবর্তন হয় না। এ কারণে দেখো আমরা এখানে 6টা শূন্য নিলাম, অর্থাৎ এখানে আমাদের আবৃত সংখ্যা কত 6টা হবে। তাই দেখো 2 4 6, এই যে এখানে আমরা এই যে পৌনঃপুনিক দিয়ে তুললাম। তাহলে আমরা কিন্তু দেখো অনাবৃত 4টা পাইছি, আবৃত কত 6টা পাইছি। এর পরের ড্যাশ কত দেখো 3.24, 3.24। তা এইখানে দেখো আমরা 3 আনলাম, এখন 24, এই 24 এর উপরে কিন্তু পৌনঃপুনিক আছে, তার মানে এই 24 কিন্তু আমরা অসংখ্যবার বন্ধুরা লিখতে পারি। দেখো 24, তা এই যে আমরা 4টা কিন্তু অনাবৃত বানাইলাম, এখন আমাদের 6টা লাগবে আবৃত। তাহলে আমরা এখন হলো 6টার এভাবে 24, এরপর তোমার 24 এই যে নিয়ে নিলাম। তাহলে দেখো 6টা আবৃত হয়েছে আর 4টা কি অনাবৃত হয়ে গেছে। পরের সংখ্যাটা কি আছে দেখো 2478346, 2478346। এখানে কিন্তু আমরা এখন একটু উঠে আগে দেখো 2478346। একটু খেয়াল করো বন্ধুরা, 78 হচ্ছে অনাবৃত আর 346 হচ্ছে আবৃত।
তা আমার এই ঘরে তো অনাবৃত সংখ্যা 2টা, এখানে তো আমাকে 4টা বানাইতে হইব, তাই না? তাই 4টা বানানোর জন্য এখানে 4টা বানানোর জন্য আমরা কি করলাম দেখো, 7 8 এর সাথে 3 4 আমরা নতুন ভাবে যুক্ত করছি। এরপরে হলো আমাদের আসবে হলো 6 3 4, এরপর হলো 6 3 4, কারণ তুমি তো 3 4 এখানে নিয়ে নিছো, তাহলে এখন তো আবার 3 4 থেকে শুরু করা যাবে না, আবার 6 3 4 6 3 4 এইভাবে। তাহলে এই আসছিল হলো বন্ধুরা এই কাজের 9 নম্বরের সমাধান। এই যে 9 নম্বর অঙ্কটারে আমরা এইভাবে সদৃশ আবৃত অনাবৃত ভগ্নাংশ প্রকাশ করতে পারি। এরপর আসো কাজ, এই কাজটা করবো এখন আমরা। দেখো আমি যদি এটা একটু মুছে ফেলাই আর এগুলো যদি আমরা মুছে ফেলাই, বন্ধুরা তোমরা দয়া করে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবা। এখন আমরা কাজ করব, কাজের সমাধান। দেখো কাজে কি আছে, 3.467, এখানে আছে 3.467, এটা দেখো কোনো আবৃত নাই, সবগুলো হচ্ছে অনাবৃত। আচ্ছা, এরপরে দেখো আমাদের কি আছে 2.01243, 2 পয়েন্ট, এখানে হলো 2.01243 243, এরপর হচ্ছে 705256, 7 পয়েন্ট। তাহলে 7.5256, 7.5256। তোমরা 8 নম্বর আর 9 নম্বরে অঙ্কগুলো থেকে বুঝে গেছো অঙ্কগুলো ধারণা। তা এখন আমরা এই কাজটা করুন। দেখো, তা এটার আমাদের সমান সংখ্যক সদৃশ আর আবৃত সংখ্যা বের করতে হবে, মানে আবৃত অনাবৃত সংখ্যা বের করতে হবে। তা এখানে দেখো প্রথমে 3.4, এখানে দেখো তো সর্বাধিক অনাবৃত সংখ্যা কয়টা, 3টা। তাহলে এখানে আমাদের অনাবৃত সংখ্যা হচ্ছে 3টা, আর আবৃত সংখ্যা দেখো এখানে আছে 3টা, এখানে আছে 2টা। তাহলে এখানে রাখবা এটাই যে এখানে রাখবা 3 আর 2 এর লসাগু কত, 6। তাহলে এখানে প্রথমে রাখবা 3 পয়েন্ট কত, 7467, 467। তাহলে এখানে আমাদের আবৃত অনাবৃত তো 3টা আছে, এটা আমরা এমন নিলাম 467, কিন্তু আবৃত বানাইতে হবে 6টা। এখন এখানে তো কোনো আবৃত নাই, তাহলে আমাদের কি করতে হবে, আবৃত বানানোর জন্য এখানে 6টা শূন্য দিবা। আমরা জানি যে দশমিকের পরে তুমি যত শূন্য নাও, এই শূন্যের কোনো শূন্য দিয়া এতে অঙ্কের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ অঙ্কের ভ্যালুর কোনো পরিবর্তন হয় না। তাই আমরা এখানে যেহেতু আবৃত সংখ্যা নাই, তাই 6টা শূন্য দিলাম। তা এখন এখানে পৌনঃপুনিক আর এখানে পৌনঃপুনিক। এরপরটা আছে কত দেখো, 2.01, এখানে আছে তোমার 2.01243, তাহলে এখানে 2.01 হচ্ছে এই যে 243 এর উপরে পৌনঃপুনিক আছে, তাই এখানে হলো তোমার
আর ওয়ানের উপরে ওয়ান হলো অনাবৃত, তাহলে এখানে আরেকটা অনাবৃত বানাইতে হবে, এই জন্য আমরা ট্রু নিব। এরপর দেখো আবৃত সংখ্যা কত দেব, 4 3 2, আবারও তোমার 4 3 2, এইভাবে আমাদের আবৃত অনাবৃত নিতে হবে। এরপরে দেখো 7.52, এরপর হলো 7.5256। এখানে দেখো 6 5 আর 6 এর উপরে কিন্তু আমাদের পৌনঃপুনিক আছে, তাহলে আমরা এখানে কি করব, 7.52, দুইটা অনাবৃত আছে, এখানে আরেকটা অনাবৃত বানানোর জন্য 5 নিলাম। এরপর হলো আমাদের কর্তব্য কি 6 5 6 5 6 5, এভাবে নিয়ে এই যে অনাবৃত বানিয়ে দিলাম। তা এইভাবে দেখো প্রত্যেকটা ঘরে 3টা অনাবৃত হয়েছে, আবার প্রত্যেকটা ঘরে দেখো 6টা করে আবৃত আছে। তো এটা ছিল বন্ধুরা আমাদের এই কাজের অংশ। আমরা আগামী টিউটোরিয়াল থেকে যোগ এবং বিয়োগ এগুলো নিয়ে আলোচনা করব। তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং তোমরা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।